This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় ছিল বাঙালি যখন ওই মাসিমা পিসিমার কাছে এইভাবেই আবদার করত, ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই বাঙাল ভাষায় বলতো মালপোয়া খেতে চাইতো। ৭৪ সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যিনি ওই মাসিমা মালপো খামু বলিয়েছিলেন, সেই মানুষটা ভানুবাবুর মতোই ছিলেন কাঠ বাঙাল। ফরিদপুরে জন্ম, বিজন ভট্টাচার্য। এই 2025-এ ৭৪-এর স্ক্রিপ্ট যদি লিখতে হতো আরেকবার, ভাবুন তো বিজন ভট্টাচার্য কী লিখতেন। ভানু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত সহজে এরকম বাঙাল উচ্চারণ করাতে পারতেন, খাওয়াতে পারতেন মালপো, রাজনীতি হতো না। ভানু বন্দ্যোপাধ্যায়কে কেউ অনুপ্রবেশকারী বলে আবার সন্দেহ করতো না তো, অথবা মালপো খাওয়ানোর দৃশ্যে তলায় সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো লিখে দিতে হতো না তো, মালপো রসে চোবানো এক ধরনের ভাজা খাবার, এটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা, বিতর্ক কি কিছু কম পড়িয়েছে? নাহলে এই যে আজ 17ই জুলাই, মানে যেদিন বিজন ভট্টাচার্যের জন্মদিন, সেদিন এত সব বিতর্কের অবতারণা করছি। ওনার জন্মদিনটাই তো সব থেকে বড় বিতর্কের বিষয়। বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ে সবাই নেমে পড়েছে আজকাল, দেখুন। অথচ বিজন ভট্টাচার্যদের বাঙালি ভুলে গেছে। যে বাঙালি আজকাল নবান্ন বলতে ওই গঙ্গার পশ্চিম পারে রাজ্য প্রশাসনের হেড অফিসকে বোঝে, যে বাঙালি ম্যানমেড বলতে আজকাল শুধু ওই ডিভিসির জল ছাড়া আর বন্যায় খাবি খাওয়া স্বজাতিকে চেনে, সেই বাঙালি সম্ভবত ভুলে গেছে নবান্ন নামে একটা নাটকও আছে, যেটা লিখেছিলেন এই বিজন ভট্টাচার্য। বাঙালি সম্ভবত ভুলে গেছে ম্যানমেড বলার, মানে বন্যাকে ম্যানমেড আখ্যা দেওয়ার অনেক আগের থেকেই কেউ একজন দুর্ভিক্ষকে ম্যানমেড বলেছিলেন। তিনিও এক বাঙালি, আমাদের গর্ব, আমাদের অহংকার, এই নাট্যকার বিজন ভট্টাচার্য। 2026-এ ওই নবান্নর 14 তলার দখল নিয়ে আমাদের নেতা নেত্রীরা যখন ব্যস্ত, প্রবল ব্যস্ত প্রস্তুতিতে, তখন আমাদের কি মনে হচ্ছে জানেন তো? এই সময় ওই নবান্নের সৃষ্টিকর্তার কথা, দুটো কথা অন্তত না বললেই নয়। বাঙালি অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির অহংকার, রাজনীতির মঞ্চের নতুন ডায়লগ। মঞ্চ প্রস্তুত, নেতা নেত্রীরা সোচ্চার। মঞ্চের সামনে বসে আর এক বাঙালি, বাংলার এক অহংকার, নবান্নের রূপকার বিজন ভট্টাচার্য। নবান্ন মানে ক্ষমতার প্রতীক। গঙ্গাপাড়ের নবান্নই বর্তমান রাজনীতির একমাত্র লক্ষ্য। হয় ক্ষমতা ধরে রাখা, নয় ক্ষমতা দখল। এটাই কি বাঙালির নবান্ন? বোধহয় নয়। নবান্ন তৈরি হয়েছিল আজ থেকে 8 দশক আগে। রূপকার ছিলেন বাঙালি নাট্যকার বিজন ভট্টাচার্য। 1943 সালে দুর্ভিক্ষ, অবিভক্ত বাংলায় 20 লক্ষ মানুষ অনাহার আর অপুষ্টিতে মৃত্যু পথযাত্রী। নাট্যকার বিজন ভট্টাচার্য লিখলেন নবান্ন নাটক। 1948 দেশভাগের পর শম্ভু মিত্রের পরিচালনায় প্রথমবার মঞ্চস্থ হয়েছিল নবান্ন। হঠাৎ কেন স্মৃতি রোমন্থন? কারণ আজ নাকি বাংলা ও বাঙালি অস্তিত্বের সংকটে। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দল বাংলা আর বাঙালিকে বাঁচাতে পথে নেমেছে। সত্যি কি বাংলা ও বাঙালিকে বাঁচাতে চায় রাজনৈতিক দলগুলো, নাকি রাজনীতিকে বাঁচিয়ে রাখাই স্বার্থ? বাঙালির অস্মিতা রক্ষার ডাক, অথচ বিজন ভট্টাচার্যরা অবহেলিত। সিলেবাস থেকে মুছে দিয়ে অস্মিতা ধরে রাখা যাবে? বিজন ভট্টাচার্য কখনো বামপন্থী, কখনো বামপন্থার উল্টো পথের পথিক, কখনো ডানপন্থীদের চক্ষুশূল, কখনো বামেদের থেকে সমালোচিত। তাই কি প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্বের জন্মবার্ষিকীটাও অবহেলিত? তাহলে তো বলতেই হবে বাঙালি অস্মিতা রক্ষাও ম্যানমেড, যেটা দুর্ভিক্ষ নিয়ে বলেছিলেন বিজন ভট্টাচার্য আজ থেকে বহুদিন আগে। বলেছিলেন দুর্ভিক্ষ মানুষেরই সৃষ্টি, মানে ম্যানমেড। আচ্ছা, স্রোতের বিপরীতে হাঁটার নামই কি বামপন্থা? তা যদি হয় তাহলে বিজন ভট্টাচার্য একদম পুরো দস্তুর পাক্কা বাম মনোভাবাপন্ন ছিলেন।
অথচ একটা সময় দেখুন বামেদের সঙ্গেই তো তার সম্পর্ক ভালো ছিল না। অবশ্য এটাই হওয়ার কথা ছিল, কারণ ওই স্রোতের বিপরীত দিকে হাঁটা। গণনাট্য সঙ্গে ছিলেন, কিন্তু তারপর আবার গণনাট্য সংঘ থেকে বেরিয়েও এসেছিলেন, নিজের দল তৈরি করেছিলেন, কিন্তু দক্ষ সংগঠক না হওয়ায় কোনোদিনই দলটাকে গোছাতে পারেননি। এটাও একটা শিক্ষা। সংগঠন যদি ঠিক মতো করা না যায় তাহলে কোনো কিছুই দানা বাঁধে না। ওই বিজন ভট্টাচার্যকে দিয়ে আজকে শুরু করেছি, তার কারণ ওনার আপাতমস্তক জীবনটাই তো আজকের দিনের জন্য আমার কোথাও শিক্ষা বলে মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা পরতে আজকের রাজনীতি আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সদৃশ্য পেয়ে যাবে। দেখুন, বাংলা থিয়েটার তো বটেই, গল্পকার হিসেবেও বাঙালির ঘরের তাকে কত মণিমাণিক্য গুছিয়ে রাখার ব্যবস্থা যে এই বিজন ভট্টাচার্য করে গেছেন না, বলে শেষ হবে না। জিজ্ঞেস করলে সবাই তো নবান্নের কথা বলেন। নবান্ন তো অন্ন মাত্র, কণা মাত্র। বিজন ভট্টাচার্যের লেখা প্রত্যেকটা নাটক নিয়ে বাঙালি তার অস্মিতা জাহির করতে পারে, গর্ব করতে পারে, করতে তো পারে। করলো কি? থিয়েটারের মঞ্চে আজ হয়তো কোথাও কোনো একটা মঞ্চে কেউ বিজন ভট্টাচার্যকে কোনো না কোনো নাটকের দল হয়তো স্মরণ করলো, কিন্তু তার বাইরে যারা বাঙালির গর্ব নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন তারা, আমাদের রাজনৈতিক নেতারা, ওই তাদের জন্যই তো বিজন ভট্টাচার্য আজ শুরুতে এলেন। না বললেই নয়, শুরু হলো তাকে নিয়ে। আফটার অল আরেক বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরই তো বলে গেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। 4 বছরে পা দিয়েছে, তো না বললেই নয়। বয়সের বিচারে হয়তো সেই অর্থে নবীন, তাই আমরা যদি একটু একটু ঘা মারি তাহলে ঠাকুর নিশ্চয়ই পাপ দেবেন না, জানেন তো? কি বলেন? এটা মনে হয়, আপনাদেরও মনে হবে তাই। আর যতই হোক, এই ঘা কত কষিয়ে দেওয়ার বিষয়টা তো এখন রাজনীতিতে ইন থিং, মানে ব্যাপারটা চলছে। এই যেমন আজ মালদা জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি বলেছেন ঘা কত কষিয়ে দেওয়ার কথা। এবার রহিম বক্সির মতোই একই সুরে তো কথা বলেছেন তৃণমূলের বিষ্ণুপুর জেলা সংগঠনের সভাপতি সুব্রত দত্ত। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে বুধবারই কলকাতায় হেঁটেছে তৃণমূল কংগ্রেস। সরাসরি বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? উত্তর খুঁজতে গিয়ে বিজেপি নেতাদেরই হুঁশিয়ারি তৃণমূলের জেলার নেতাদের। আব্দুর রহিম বক্সি মালদা তৃণমূলের জেলা সভাপতি, অনুব্রত মণ্ডলের মতোই বিতর্কিত নেতা, নিয়মিত হুমকি হুঁশিয়ারি দিয়ে খবরে থাকেন। এবার মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকেই হুমকি আব্দুর রহিম বক্সির। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি। শুধু কর্মী সভায় নয়, TV9 বাংলাকেও একই কথা বলেছেন মালদা তৃণমূলের জেলা সভাপতি। উড়িষ্যায় যেভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, বাঙালি খেদাবে ডিটেনশন ক্যাম্প, তো সেই রকমের আমরা এখানে তৈরি করে ওনাকে ঢুকিয়ে রাখবো। তাহলে শুধু ইলেকট্রিক শক কেন, আর যা যা দেওয়ার দরকার আছে সব কিছু দেওয়া যাবে। পাল্টা আদিবাসী আবেগে শান দিয়ে খগেন বলছেন, তার একটা ভাষা জ্ঞানটাও নেই। তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব। আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে। স্থানীয় বিজেপি নেতাদের ঘরবন্দি করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিও। হুমকির এই রোগ কি ছোঁয়াচে হয়ে উঠবে? দেখুন, বিষ্ণুপুর জেলা তৃণমূল বা মালদার তৃণমূল জেলা সভাপতি যেটা বলছেন, সোজা কথায় তো তাকে বলে হুমকি। এবার ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আটক হলে, হেনস্থা হলে, তাদের গায়ে হাত পড়লে মালদায় যারা বিজেপি জিন্দাবাদ বলবেন তাদের তো বটেই, এমনকি ওই মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকেও উচিত শিক্ষা দেওয়ার কথা যিনি বলছেন, তিনি এটাকে কোনোভাবে হুমকি বলবেন কিনা তা নিয়ে অবশ্য আমাদের ঘোরতর সন্দেহ আছে, জানেন তো। কারণ রহিম বক্সি তো বলেই দিয়েছেন যে তিনি সেই সব বাঙালির হয়ে কথা বলছেন যাদের ওই ভিন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। কোনো রাজ্যে যদি তাদের হেনস্থা করা হয়, তাদের গায়ে হাত পড়ে, তবে এখানে তিনি গায়ে হাত তুলবেন। অর্থাৎ
পুরো সায়েন্টিফিক ব্যাপারটা জানেন তো, পুরো ব্যাপারটার মধ্যে বিজ্ঞান রয়েছে। ওই নিউটনের গতিসূত্র, ওইখানে ক্রিয়া হলে তিনি এখানে প্রতিক্রিয়া দেখাবেন, আর ক্রিয়া না হলে প্রতিক্রিয়া হবে না, সোজা কথা। রহিম বক্সী কিন্তু বুঝতে পেরেছেন একটা কথা, যে বিজ্ঞানের বাইরে কিচ্ছু নাই, সবার ওপরে বিজ্ঞান সত্য, তার ওপরে নাই। আরও একটা কথা বুঝেছেন, তার কথাটা দল সমর্থন না করতেও পারে, তাই বিধিবদ্ধ সতর্কীকরণের মতো তৃণমূল এবং তৃণমূল নেত্রীর সঙ্গে একটা মিনিমাম ডিস্টেন্স, মানে ন্যূনতম দূরত্ব শুরুতেই তৈরি করে রেখে দিয়েছেন। এসকেপ রুট যাকে বলে, বাঁচার রাস্তা। রহিম বক্সী বলেছেন তার কথার প্রেক্ষিতে দল বা দলনেত্রী কি বলবেন সেটা তিনি জানেন না, এটা তার একান্তই ব্যক্তিগত মত। বুঝলেন তো এর মানেটা কি? মানে পরবর্তীকালে তৃণমূল যদি কোনো রকম অস্বস্তি আড়াল করতে রহিম বক্সীকে কারণ দর্শাতে বলে, মানে শোকস করে, তার একটা জুৎসই জবাব কি হবে তার ইঙ্গিতটা তিনি আগে ভাগেই দিয়ে রাখলেন। সব মিলিয়ে না আজকে বিশেষ করে খুব গর্ব হচ্ছে জানেন তো, একদিকে বাঙালি অস্মিতার আর আরেকদিকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধান করতে করতে গোটা বিষয়টা যেই মার পাল্টা মারের দিকে চলে যেতে পারে সেটা কিন্তু আমরা আগেই আন্দাজ করেছিলাম, আপনাদের বলেওছিলাম সে কথা, মনে আছে? আজকে দুটো জেলার দুটো ঘটনা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা গতকাল যা ভেবেছিলাম বাংলা আজ ঠিক সেটাই ভাবছে, বুঝছে। প্রথম ঘটনা মালদার, রহিম বক্সী যা বললেন সেটা। আর দ্বিতীয় ঘটনা বীরভূমে উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই একটা বাস আটকে দেওয়া হয়েছিল। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফিরছিল উত্তরপ্রদেশের ওই দলে শিশু মহিলা সব মিলে প্রায় 60 জন ছিল। তাদের মল্লারপুরের কাছে আটকে দেওয়া হয়েছিল কেন? বলা হচ্ছে যে বাসের পারমিটে কিছু গোলমাল ছিল, আর সেই জন্য এই ড্রাইভারের কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, কিন্তু ড্রাইভার টাকা দিতে রাজি হয়নি। সুতরাং বাসটাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। কারা আটকে ছিল? নিশ্চয়ই প্রশাসনের কেউ, কারণ যাদের রাস্তাঘাটে যানবাহনের লাইসেন্স বা পারমিট দেখার বা দেখতে চাওয়ার অধিকার আছে তারা তো প্রশাসনেরই কেউ হবে, নিশ্চয়ই তারাই আটকে ছিলেন। কিন্তু 11 ঘন্টা জল বা খাবার না দিয়ে বাসটাকে আটকে রাখার পেছনে শুধুই কি প্রশাসন নাকি রাজনীতি রয়েছে সেটা কি আবিষ্কার করলেন? সেটা আবার আবিষ্কার করেছেন বীরভূমের বিজেপি নেতারা। ঠিক যেভাবে ভিন রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে ওই পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদের পেছনে বিজেপির চক্রান্ত খুঁজে পাচ্ছে তৃণমূল, ব্যাপারটা ঠিক সেই রকম। ঠিক একইভাবে বিজেপি এখানে তৃণমূলের চক্রান্ত খুঁজে পাচ্ছে। কার্যকারণ সম্পর্ক মেনে ওই বীরভূমে উত্তরপ্রদেশের বাস আটকে দেওয়ার পেছনে তৃণমূলের ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গেছে বিজেপি। তো মনে হচ্ছে এখন যে এইটাই ইনস্ট্রাকশন এসেছে দিদিমণির হয়তো, যে ইউপি বা অন্যান্য দেশে অন্যান্য জায়গাতে যে মাইগ্রেন্ট লেবারদের যেটা বাংলাদেশি রোহিঙ্গাদের উপর যেটা চলছে, ওরা সেইভাবে আমাদের ইউপির দেখি নাম্বার চালাও, এদেরকে হ্যারেস করে। হতে পারে বাঙালি বিদ্বেষের বদলা, কিন্তু আমরা দেখছি গেরুয়া বিদ্বেষের আটি প্রতিফলন। বিনা পারমিটে বিনা লাইসেন্সে এখানে এসছে, তার ফলে তাদেরকে ফাইন করা হয় একটা, এটাই দস্তুর। এটা অনলাইনে পেমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে, কিন্তু এই নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে। যদি আজকে আমরা বাংলা অবাংলা নিয়ে খেলা করতে শুরু করি, বাংলার ক্ষতি। যদি আমরা হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে শুরু করি, সেটাও আমাদের বাংলার ক্ষতি। আমরা চাইবো না কেউ বাংলার ক্ষতি হোক। এবার বুঝলেন কোথাকার জল কোথায় গড়াচ্ছে আর কোথাকার জল কোথায় এর পর গড়াতে পারে? খানিকটা ইঙ্গিত তো অধীরবাবু দিয়ে দিলেন, ভেবে দেখুন কথাগুলো এবং ভাবুন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার থেকে যেটার শুরু, ভোটার তালিকা সংশোধনী হয়ে সেই বিষয়টা লুকিয়ে চুরিয়ে এনআরসির দিকে এগোলো, আর তারপর বিষয়টা কি হয়ে গেল? বাঙালি আর অবাঙালির লড়াইয়ে এসে দাঁড়ালো। কাদের জন্য? আমরা বলবো রাজনীতির জন্য, আর রাজনীতি বলবে আমাদের জন্য, মানে আপনার আমার জন্য। আমি, আপনি, আমরা যারা এদেশের নাগরিক, তারা যেমন কখনোই চাইব না এদেশে ভিন দেশের মানুষ এসে থাকুক, অবৈধ বিদেশি আমাদের দেশের মানুষের ভিড়ে মিশে যাক, এবং সেই বিদেশির ভিড়েই বা আমাদের মানুষের ভিড়েই কোনো জঙ্গি বা অপরাধী ভিন দেশ থেকে এসে মিশে যাক,
তেমনি তো আমরা কখনোই চাইব না শুধুমাত্র বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে এদেশের কোনো বৈধ নাগরিক কোনোভাবে হেনস্থার শিকার হন। এবার যারা এই দুটো বিষয় নিয়ে রাজনীতি করছেন, সেই বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিআইএমের নেতারা কি বলবেন তারা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে নেমেছেন আমাদের অর্থাৎ 100% খাঁটি ভারতীয় নাগরিকদের জন্য, অর্থাৎ সব আমাদের জন্য। গড়িয়াহাটের মোড়ে রোগা চেহারার কন্ডাক্টর সব আমাদের জন্য। তেমনি এই রাজনীতিও আমাদের জন্য, আমাদের স্বার্থে, আমাদের মুখের দিকে তাকিয়ে। এবার দেখুন, এইসব ভাবতে গিয়ে আপনার মন যদি একটু বেশি খুঁতখুত করে, তাহলে আপনি আবার প্রশ্ন করে বুঝতে পারেন যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো কি সর্বঘটে কাঁঠালি কলা নাকি? সব কিছু কি ওরাই নিয়ন্ত্রণ করবে? তাহলে আপনাকে মনে রাখতে হবে, রাজনীতি হচ্ছে জলের মতো, একে যখন যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে, এবং জলের মতো রাজনীতিও শুধু নিম্নগামীই হবে। এবার নিচে নামা মানে অধঃপতন। রাজনীতি অধঃপথে যাচ্ছে কিনা সেটা তো সময় সময় বিচার করতে হবে, কিন্তু আপাতত আমরা বুঝতে পারছি রাজনীতি যারা করেন তারা দেশ আর দশকে বাঁচাতে নেমে নিজেরাও একটা অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ অনুভব করছেন। এবং সেজন্যই প্রায় রোজ নিয়ম করে দেখুন, নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি বলছেন শুধু বাঙালি হিন্দু নয়, তাদের কাছে বাঙালি মুসলিমরাও সমান গুরুত্বপূর্ণ। আর শ্রমিক ভট্টাচার্য তো একা নন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলে বলছেন বাঙালি হিন্দুর ভোটটা তারা পাচ্ছে, তাই তাদের স্বার্থ রক্ষার কথা বলছেন। মুসলিম ভোটটা পাচ্ছেন না, তাই তাদের কথা মুখে বলছেন না। আসলে তারা কেউই মুসলিম বিরোধী নন, বরং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সংখ্যালঘুরাও পান তারা সেটা নিশ্চিত করছেন আড়ালে থেকে, বুঝলেন তো? এরকম নিঃস্বার্থ ভাবনা চিন্তা খুব কম দেখা যায়। এটা দেখে তৃণমূল কংগ্রেস বলতেই পারে কিন্তু যে বিজেপি যে ভেতরে ভেতরে মুসলিমদের প্রতি এত নরমপন্থী, সেটা কি মুসলিমরা জানে? তারা তো সেটাই জানে যেটা তৃণমূল নেতারা বলছেন। বিজেপি ভিন রাজ্যে বেছে বেছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে, বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, এটাই তো তাদের মাথায় ঢুকে গেছে। এবার বাঙালি পরিযায়ী শ্রমিক কারা? সরকারি তথ্য বলছে এ রাজ্য থেকে ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া যে মানুষজন, যাদের সংখ্যা প্রায় 28 লক্ষ এবং যাদের অধিকাংশই মুসলিম, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমরাই টার্গেট হচ্ছেন। এটা তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, এটাই তৃণমূলের পার্টি লাইন। এই লাইনেই কাল মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ তার সঙ্গে একটু আন্তর্জাতিক ছোঁয়া মানে টাচ দিয়ে দিয়েছেন। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? উনি বলার হরিদাস পালকে, উনি একটা আঞ্চলিক দলের সভানেত্রী, ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন? কাকে চ্যালেঞ্জ করছেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন, 71-এর পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন। খেয়াল করে দেখুন, অতিথি কে মুখ্যমন্ত্রী সেটা বলেননি, কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক বুঝে গেছেন। বোঝাটা অবশ্য বিরাট যে কঠিন ছিল এমনও নয়, প্রতিবেশী দেশের ব্যাপার, আর সেই দেশের একজন অতিথি হিসেবে দেশে আশ্রয় নিয়েছেন, এটা শুনে সবাই ওই শেখ হাসিনার কথাই তো ভাবতেন। আমি শুধু ভাবছি মুখ্যমন্ত্রী এটা কেন বললেন। দেখুন, 2-3টে ব্যাপার সবসময় মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, তিনি অত্যন্ত বিচক্ষণ পোর খাওয়া নেত্রী। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিষয়ে কখনোই তিনি কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলার মানুষ নন, বরং যেখানে দেশের বিষয় সেখানে তার দিক থেকে, তার দলের দিক থেকে সব সময় সহযোগিতার হাতই বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পর
কেন্দ্র সরকার যখন বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল, তখন তো কেন্দ্র ওই তৃণমূলের সদস্য হিসেবে ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল। তারা হয়তো ভেবেছিলেন যে এই সময় ইউসুফ পাঠানের মতো একটা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারকে পাঠালে হয়তো বেটার বার্তা যাবে, এবং যেখানে ওই সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুদের খুন করেছে, সেখানে একজন মুসলিমকে পাঠালে হয়তো তার অভিঘাতটা, তার প্রতিক্রিয়াটা বিদেশে অনেক ভালো হবে। কিন্তু সেটা যে যথেষ্ট নয়, তার থেকে আরও অনেক ভালো একটা কিছু হতে পারে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন। আর সেই জন্যই কেন্দ্রের ভুলটা তিনি শুধরে দেন। তার কথাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে নেওয়া হয়, এবং তারপর ভারত সরকারের দূত হিসেবে অভিষেক কী করেছেন সবাই দেখেছেন। জাপানে গিয়ে তিনি রাসবিহারী বসুর স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়েছেন। তাতে কি হয়েছে? বিস্তৃত পায় বাঙালি বিপ্লবীর কথা বাকি রাজনৈতিক দলগুলোকে যেমন মনে পড়িয়েছেন, তেমনি অপারেশন সিঁদুরের সপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে অভিষেক সেই কথাগুলোই বলেছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, যে কথাগুলো নরেন্দ্র মোদী নিজে বিদেশে গেলেও বলতেন। অর্থাৎ যেখানে দেশের স্বার্থ, সেখানে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিসর্জন দিয়েছেন তাদের নেত্রী। তাহলে এখানে কেন হাসিনার বিষয়ে ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাও আবার এমন একটা সময় যখন বাংলাদেশে ফের অশান্তির আভাস পাওয়া যাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির সাথে আওয়ামী লীগের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এবারে এনসিপি, যেটা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তৈরি করেছিলেন, সেই পার্টি, সোজা কথা ছাত্রদের নতুন পার্টি, যাদের সঙ্গে নিয়ে ওই ইউনূস সাহেব তিনি ক্ষমতাটা দখলে রেখেছেন। এমন অবস্থা হয়েছে, ভাবুন, যে পুলিশ এবং বাংলাদেশ সেনাকে ওই এনসিপির নেতাকর্মীদের উদ্ধারে সাঁজোয়া গাড়ি নামাতে হয়েছে। আওয়ামী লীগের অভিযোগ কি জানেন? গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি নষ্ট করতে এসেছিল এনসিপি, ঠিক যেভাবে বঙ্গবন্ধু মিউজিয়ামে হামলা হয়েছে, ঠিক সেই একই কায়দায় গোপালগঞ্জে মুজিবের সমাধি নষ্টের চেষ্টা হয়েছিল। সেজন্যই নাকি বাধা এবং তার থেকে সংঘর্ষ তো এমন হয়েছে যে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। কেউ বলছেন 4-5 জন, কেউ বলছেন 10 জনেরও বেশি আওয়ামী লীগ কর্মী নাকি পুলিশের গুলিতে মারা গেছে। আওয়ামী লীগ তো তারপরেই বলছে যে বাংলাদেশে বড় বদল নাকি আসন্ন, এবং এই ইঙ্গিত নাকি তাদের নেত্রী শেখ হাসিনাই দিয়েছেন, যে হাসিনাকে প্রত্যর্পণের জন্য বেশ কয়েকবার দিল্লিকে অনুরোধ করে বসে আছে ঢাকা। এটা তো জানেন, হাসিনা দেশে আছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এবং তাকে দিল্লি ফেরায়নি। এবং এই পর্যন্ত শুনে আপনাদের মনে একটা প্রশ্ন যে খচখচ করছে, সেটা তো বুঝতে পেরেছি। এই যে যখন থেকে ওই বাংলাদেশে মুজিবের যাবতীয় চিহ্ন মুছে ফেলার চেষ্টা হয়েছে, যখন তার মূর্তিকে চরম অসম্মান করে ভেঙে ফেলা হয়েছে, যখন বঙ্গবন্ধু মিউজিয়ামে আগুন দেওয়া হয়েছে, তখন তো আওয়ামী লীগ বেরোয়নি। এই এতদিনে বিভিন্ন জায়গার থেকে বঙ্গবন্ধু নামাঙ্কিত সব চিহ্নগুলো মুছে ফেলা হয়েছে, তখন তো কেউ প্রতিবাদে নামেননি। তাহলে আজকে হঠাৎ প্রতিবাদী হয়ে উঠলেন কি করে? এবং দেখুন, 4-5 জন হোক, 10 জন হোক, আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে যদি ওপরে যদি গুলি চলে থাকে, তাহলে তো এটাও মানতে হবে এর থেকে বহু সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তারা প্রতিবাদে পথে নেমেছিলেন। এমন সংখ্যায় পথে নেমেছিলেন যে তাদের আক্রমণের হাত থেকে ওই এনসিপির নেতাদের বাঁচাতে কালঘাম ছুটেছে পুলিশ বা বাংলাদেশের সেনা। তাহলে আস্তে আস্তে কি আওয়ামী লীগ ফের একবার বাংলাদেশে ফিরছে মানে ক্ষমতা তো অনেক দূরস্থ, কিন্তু লড়াইয়ে ফিরছে। তারা তো এক সময় প্রায় মুছে যাওয়ার মতো অবস্থায় হয়েছিল, আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল। তাহলে কি আস্তে আস্তে হাওয়াটা ঘুরছে, সইয়ে এমন একটা জায়গায় চলে গেছে? এবং তার মধ্যে এই এনসিপি এবং মোহাম্মদ ইউনূসের অত্যাচার এমন জায়গায় পৌঁছে গেছে যে আওয়ামী লীগ তারা ফের প্রকাশ্যে আসার সুযোগটা পেয়ে যাচ্ছে। এটা জানেন তো, রাজনীতি তো ওদেশের রাজনীতি, কিন্তু বেসিক্যালি রাজনীতিটা একদমই কিন্তু সময়ের খেলা, টাইমিং ভীষণ ইম্পর্টেন্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক বিষয়টাকে এই যে বাঙালি অস্মিতার লড়াইয়ে টেনে আনলেন, এটাও কি ওই টাইমিংয়ের জন্য? সঠিক সময় সঠিক জিনিসটাকে তিনি টানলেন, নাহলে কেন টানলেন? তারও কি মনে হচ্ছে যে বিজেপি যে কথাগুলো বলছে সেগুলো বাংলার ভোটারদের কোথাও মনে ধরতে পারে? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এ রাজ্যে জামাই আদর পাচ্ছে, বিজেপির যে দাবিগুলো করছে আর কি, এই দাবিটা যদি একবার মানুষ খানিকটা হলেও বিশ্বাস করে নেয়, তাহলে ভোটের সময় তৃণমূলের ক্ষতি হতে পারে। তাই জন্যই কি তিনি নাম উল্লেখ না করে শেখ হাসিনার উদাহরণই দিলেন? তাহলে তো আরও একটা কথা না বললেই নয়, উদাহরণ তো কিছু কম পড়েনি। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবী সংগঠনের নেতারা কি বলছেন জানেন? বলছেন বাংলাদেশ থেকে আসা অনেকেই নাকি কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় ওই একই রকম অতিথির মর্যাদা পাচ্ছেন, থাকছেন, খাচ্ছেন, দাচ্ছেন, আর আমাদের দেশের নাগরিকদের মধ্যে মিশে যাচ্ছেন। এই সমস্ত অতিথিকে দেবতা বা নারায়ণ রূপে খাতির যত্ন করছেন তৃণমূলের ছাত্র নেতা দেবাশিস দাস। কোন দেবাশিস দাস? সেই দেবাশিস দাস যার বিরুদ্ধে ওই বাংলাদেশি নিউটনকে কাকদ্বীপে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই দেবাশিস দাসই নাকি এখন এই বাংলাদেশিদের, আরও বাংলাদেশিদের, একজন না অনেক অনেক বাংলাদেশিকে ডেকে এনে আশ্রয় দিচ্ছেন। জালে শুধু মাছ নয়, বাংলাদেশিও উঠছে। শুধু উঠছে নয়, এদেশেও ঢুকছে। চোরা পথে অনুপ্রবেশ, জলসীমা পার করতে সাহায্য করছে শাসক নেতার মদতপুষ্ট মৎস্যজীবী সংগঠন। মারাত্মক অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপকে ঘিরে। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশি জলরক্ষী বাহিনীর হাতে ভারতের মৎস্যজীবীদের আটক হওয়ার খবর প্রায়ই সামনে আসে। কিন্তু কাকদ্বীপের এক শ্রেণীর মৎস্যজীবী তাদের পেশাকে ঢাল করে ইচ্ছাকৃতভাবেই জলসীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ ওঠে। বিশেষ কোনো উদ্দেশ্য? প্রশ্নটা জোরালোভাবে উঠছে। এরা হচ্ছে কাকদ্বীপ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের লোক। এদের অধিকাংশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, ভোলা, সন্দ্বীপ, এইসব জায়গায়। পুলিশ প্রশাসন সকলেই জানে। অভিযোগ, কাকদ্বীপের অন্য একটি মৎস্যজীবী সংগঠনের অন্তর্ভুক্ত ট্রলারের বিরুদ্ধে বারবার জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠছে। ভুল একবার হয়, দুবার হয়, বারবার হলে সন্দেহ তো জাগবেই, বলছেন বিরোধীরা। সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের তিনি সভাপতি রয়েছেন। তিনি এই মৎস্যজীবী সম্প্রদায়ের যে সংগঠন তারও মাথা। যে নিউটন দাস নামে যে অবৈধ বাংলাদেশি এই দেবাশিস দাস, তার যোগাযোগ রয়েছে। ট্রলার চেপে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ আগেই উঠেছে। এবার সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে যাচ্ছে কাকদ্বীপের এই মৎস্যজীবী সংগঠনের নাম, যার দায়িত্বে আছেন ছাত্রনেতা দেবাশিস দাস। কোন দেবাশিস? যিনি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, যার সঙ্গে নিউটন দাসের ঘনিষ্ঠতা বিতর্কের ঝড় তুলেছিল। কোন নিউটন দাস? বাংলাদেশি নিউটন দাস। বলছি দেবাশিসবাবু, আমার দুটো প্রতিক্রিয়া লাগবে। একটা প্রতিক্রিয়া কোনো আপনাকে দেওয়া যাবে? দেবাশিসবাবু প্রতিক্রিয়া দেওয়া যাবে না বলে জানালে, সত্যি কি দেওয়ার মতো কিছু আছে? এটা হতে পারে। দেখুন, যে তিনি এতটাই এখন এই সমস্ত বিষয় নিয়ে ডেয়ার ডেভিল যে তিনি মনেই করেন না তার আদৌ প্রতিক্রিয়া দেওয়ার দরকার আছে। কেউ নিশ্চয়ই তাকে এই আশ্বস্ত করে দিয়েছেন, অত প্রতিক্রিয়ার দরকার নেই, যা করছো করে যাও। তিনি কি করছেন সেটা তিনি জানেন। বাংলাদেশিরা যদি সত্যি এ রাজ্যের মৎস্যজীবীর ভেগ ধরে ওই ফেক ভোটার হিসেবে এদেশে চলে আসে আর তালিকায় নাম তোলে, তাহলে তাদের খুঁজে বার করা দরকার, তদন্ত দরকার। নিউটন দাস তো সত্যিই আমাদের ভোটার লিস্টে শীত কেটে ঢুকেছিল এবং ভোটও দিয়েছিল 3টে ভোটে। সামনে আবার একটা ভোট, 2026 বিধানসভা ভোট। তার এজেন্ডা তো একদম সেট করে ফেলেছে তৃণমূল, এবং শুধু সেট করেনি, মাঠেও নেমে পড়েছে। কাল এক প্রস্ত মিছিল হয়েছে,
21-এর সমাবেশ রয়েছে সোমবার, সেই সমাবেশেও বাংলা ও বাঙালির পক্ষে যে তারাই আছেন সেই দাবিটা আরও জোরালো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চেয়েছেন 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে যানজট হবে না সে ব্যাপারে কলকাতা পুলিশ কি নিশ্চিত? এটা উল্লট পুরাণ বলতে পারেন, জানেন তো। কারণ এই সমস্যাগুলোতে সচরাচর বিরোধীরা সভা সমাবেশ করতে গিয়ে পড়ে। কতটা সমস্যা হবে, সমস্যা হয়নি হয়তো, কিন্তু প্রশ্ন যে উঠল এটাও তো বেশ একটা অন্যরকম ব্যাপার। দেখুন, এ ব্যাপারে পুলিশ কমিশনের কথা জানতে চেয়েছেন বিচারপতি এবং জানিয়েছেন এবছর শেষ বেলায় তিনি কোনো সভাস্থল না বদলালেও কিছু শর্ত আরোপ করতে চলেছেন। আর তারপর বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ আগামী বছর থেকে শহীদ সমাবেশের জায়গাটা বদলানো যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের ভাবনা চিন্তা করা উচিত বলে তিনি মনে করছেন। তবে দেখুন, আপাতত এবছরের সভা শর্ত সাপেক্ষে হাইকোর্ট অনুমতি দিচ্ছে, হাইকোর্ট শর্ত আরোপ করছে। এ কথা শুনেই তো রাজনীতিতে ঝড় উঠে যাওয়ার কথা। ঝড়ের পূর্বাভাস অবশ্য আছে, কারণ হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারে নেতা আসছেন, নেতা ভাসছেন, আর জনতা ভাসছে না, জনতা হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যাচ্ছে। বাঁচানোর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিশ্রুতির স্রোত এত শক্তিশালী না, ভেসে যাওয়াটাই আটকানো যাচ্ছে না। রাস্তার ওপরে নদী, না নদীর ওপর রাস্তা, বড্ড বড় একটা ধাঁধায় পড়ে গেছেন, জানেন তো। ওই মুর্শিদাবাদের ফারাক্কার নিশ্চিন্দার লোকজন। বড়রা তাও বুঝে সুঝে পা বাড়ান, কিন্তু ছোটদের স্কুলে যাওয়ার তাড়া থাকে, মনে সাহসটা বেশি। একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার তাগিদেই ওই জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আজ। দেখুন, আমি নিশ্চিন্দা গ্রামের ওই ছেলেটা পরের দিন আর স্কুলে যাওয়ার চেষ্টা করবে না। রাস্তা, জল, জলা সব মিলেমিশে একাকার। দেখুন, ভেসে যেতে বসেছিল ওই স্কুল পড়ুয়া ছেলেটা। বাড়ি ফিরে এই স্কুল পড়ুয়া যদি বাবা মাকে বলে আমি কাল থেকে আর স্কুলেই যাব না, খুব ভুল বলবে। মনের মধ্যে তো ভয়টা জেঁকে বসার কথা। এবং সত্যি কথা বলতে কি জানেন, এত দিনেও যে মনের মধ্যে ভয়টা জেঁকে বসেনি এটাই যথেষ্ট। এই ছেলেটা যে চেষ্টা করেছিল এটাই প্রমাণ করে দেয় তার মনের ভেতর একটু পড়াশুনো করার কি পরিমাণ উদগ্র একটা বাসনা ছিল। প্রত্যেক বছর জানেন এই এলাকার এই রাস্তাটা এইভাবেই ভেসে যায়। ছোট্ট ব্রিজ তৈরির দাবি ছিল বাসিন্দাদের। দাবি তো অনেক থাকে, সব দাবি মেনে নিলে চলে নাকি? চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে তো চাহিদাই থাকবে না। আর চাহিদা না থাকলে, ওই কাতর আবেদন নিবেদন না থাকলে রাজনীতির দর থাকবে নাকি? তাই রাজনীতি টিকে থাকবে, আবার দাবি দেওয়া সেটাকেও টিকে থাকতে হবে। রাজনীতিকে টিকিয়ে রাখার জন্যই ওই দাবি দেওয়াগুলোকে টিকিয়ে রাখতে হবে, কোনোটাই মিটবে না। তাই স্কুলে যেতে গিয়ে পড়ুয়ারা ভাসবে, তারপর আর স্কুলে আসবে না। সরকারের একটা শিক্ষা দপ্তর আছে জানেন তো, দুর্নীতির জোরে চারপাশে সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে এই বলবেন তো, কিন্তু বিশ্বাস করুন তারপরও এই প্রাথমিক স্কুলগুলোতে বোর্ডে কিন্তু জ্বলজ্বল করে এই শিক্ষা দপ্তরের উপস্থিতিটা। আর বাস্তবে মুর্শিদাবাদের ওই স্কুল পড়ুয়ার মতো শিক্ষা দপ্তরটাও বোধহয় জাস্ট ভেসে গেছে,
তাই শিক্ষা দীক্ষার খেয়াল রাখার সময় নেই। প্রত্যেক বর্ষায় জেলার এই প্রাথমিক স্কুলগুলোতে কত পড়ুয়া ড্রপ আউট হচ্ছে কেউ খোঁজ রাখছে? মানে সোজা বাংলায় কত ছেলে মেয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছে কেউ খোঁজ রাখছে না। বেশি বেশি উদাহরণ দিতে পারবো না, আপাতত একটা মাত্র উদাহরণ দিই, তাই হাঁড়ির একটা চাল টেপার মতো। খানাকুলের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয় অন্তত 65 জন পড়ুয়া আর স্কুলেই যাচ্ছে না। কেন জানেন? রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর দিয়ে গেছে কানা মুন্ডেশ্বরী নদী। সারা বছর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করা হয় ওখানে, কিন্তু ভরা বর্ষায় সবই ভেসে গেছে। ওই বাঁশের সাঁকো থাকে নাকি? পঞ্চায়েত বলেছিল একটা নৌকো দেবে, কিন্তু ওই যে বললাম দিলেই তো সমস্যা মিটে যাবে, তাই দেবো বলা হয়েছে, কিন্তু নৌকো আর দেওয়া হয়নি। কচি কাচারাও স্কুলে যাব করছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও আর যাওয়া হয়নি। স্কুল ছুটের সংখ্যাটা আরও খানিকটা বাড়লো আর কি। খেয়াল করে দেখুন, বাংলার ছেলে মেয়েরা এদিকে শিক্ষার পাঠ চুকিয়ে দিচ্ছে, আর আরেকদিকে বাংলাকে বাঁচানোর নামে নেতারা মিটিং মিছিল করছেন। এর থেকে বড় বাঙালি প্রীতি আর কিছু হতে পারে? ওরা অনেক বৃহত্তর জিনিস ভাবছে, সমস্ত ছোট্টখাট্ট ক্ষুদ্র বিষয় নিয়ে কারোর মাথা ঘামানোর সময় আছে? নেতারা যারা দিনরাত মানুষের জন্য খেটে মরছেন, একবার সময় হলে এই বাচ্চাগুলোর কথাগুলো, তাও ছোট ব্যাপার, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা যায় জানি, তাও একবার একটু শুনে দেখুন এই বাচ্চাগুলো কি বলছে। হয়তো আপনাদের মনে হবে আপনাদের খাটাখাটনিটা সার্থক। এপার ওপার হতে পারছো না বলে স্কুল যেতে পারছো না? কি চাইছো তোমরা? স্কুল যাবে? যদি যাতায়াতের ব্যবস্থা হয় তোমরা স্কুল যাবে? স্কুল যাওনি কেন? নদীর জলের জন্য। কোন ক্লাসে পড়ো? 5-এ। তোমরা কি ওই স্কুলে যেতে চাও না অন্য কোনো স্কুলে? স্কুলে যেতে চাও। জলের জন্য যেতে পারছো না? কতদিন স্কুল যাওনি? যেতে পারছি না। কেন? নদীতে জল বলে বাড়িতে ভালো লাগছে না? স্কুল যেতে চাও? হ্যাঁ। আমি চাই নৌকা যদি না হয় অন্তত একটা বাঁশের করে আপাতত যদি বাচ্চাগুলোকে আনা যায় শিক্ষার আওতায়, সেটা ভালো হয়। কোনো নেই, কারণ হচ্ছে নৌকা যোগাযোগের ব্যবস্থা নেই। 3 বছর ধরে বলা হচ্ছে ব্রিজের কথা, কোনো গ্রাহ্য। আমি মমতার নবান্নে ফোন করেছিলাম, তাও কোনো গ্রাহ্য হয় না। এই বললো যাচ্ছি করে এসেছিলেন, বললো আমরা কোথায়, বলছে সামন্ত রোডে আছি বলে আর আসেন না। আমি ওই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি বিভিন্নভাবে প্রশাসনিকভাবে চেষ্টা করছি, দায়িত্বে প্রধানের কাছে সেই অ্যাপ্লিকেশান জমা দিই, এবং উপপ্রধানও ছিলেন, ওনারাকে বলেছিলাম আমার একটা কোনো কিছু সুরাহা করে দিন, যাতে একটা বাঁশের অন্তত মাচা বা ব্রিজ করে দিতে পারে। নৌকার আমরা উপর নেতৃত্ব, ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানাচ্ছি এবং বিডিও স্যারকেও জানাচ্ছি। এই বাচ্চাগুলো বড় হয়ে কি হবে? যাই হোক, তারা যাতে ভবিষ্যতে ঠিকঠাক থাকতে পারে, বাঙালি অস্মিতা যাতে ঠিকঠাক জায়গায় থাকে, নেতারা এখন তা ঠিক করতে ব্যস্ত আছেন। তারপর ব্রিজ টিজ ঠিক করবে, ততদিন বাচ্চারা না স্কুলে গেল, কি এসে যায় বলুন তো? কিন্তু এই তাদের অভিভাবকরা, বাড়ির লোকরা, স্কুলের দিদিমণিরা, তাদের সবার কি প্রচণ্ড ইচ্ছে আমি দেখছিলাম। কেন যে বোঝেন না ওরা? শুনলেন তো একজন আবার নবান্নে ফোন পর্যন্ত করে বসে আছে। হবে নিশ্চয়ই, কিছু হবে। ওই বড়রা একটু সময় পেলে তারপর হবে। ধরুন চাকায় একসঙ্গে 2-3টে ফুটো হলো, উপায় কি? গ্যাটিস মারা। হয় গ্যাটিস মারো, নয়তো চাকাটা বদলে ফেলো। এবার গ্যাটিস, আমরা ছোটোবেলাতে গ্যাটিস বলতাম আর কি, যেরকম সেটাকে অস্থায়ী সমাধান বলা চলে, কম টাকার ব্যাপার, কিছু একটা তাপ্পি তুপ্পি লাগানো, এই তো। কিন্তু চাকা বদল, ওটা স্থায়ী সমাধান। না পেয়ে ওই খানাকুলের মানুষদের অবস্থাটাও একবার ভাবুন। গ্যাটিসটা অন্তত হোক, কাতর আবেদন করছেন তারা, স্থায়ী সমাধানের আবেদনটাই আর জানাচ্ছেন না। বুঝে গেছেন ওটা হবে না, ওটা চেয়ে লাভ নেই। ঠেকনা কিছু হলে তাও হতে পারে। এখানেই রাজনীতির জিত। রাজনীতি মানুষকে এমনভাবে ভাসিয়েছে যাতে খড়কুটো চেয়েই যথেষ্ট বলে মনে করছেন মানুষ। ব্রিজ চেয়ে লাভ নেই, মিলবে না, বুঝে গেছেন। তাই আপাতত নৌকাই সই, যদি কপালের জোরে মেলে
দেখুন, রামনগরের মতো কপাল সবার খারাপ না। খানাকুলের বেশ কিছু এলাকায় পুলিশই নৌকো নামিয়ে দিয়েছে। জনতা তার মানে মনে মনে প্রবলভাবে কৃতজ্ঞ, কারণ বন্যা পরিস্থিতিতে সরকারের কোনো ক্ষতি হবে না, এটাতে তারা জানেন। ফলে সরকারের কোনো রকম বিরাট যে তাগিদ থাকার কথা তাও নয়, তাও পুলিশ এভাবে নৌকো নামিয়েছে, এটাই তো বড়। এবার আপনি তো ভাববেন যে কেন সরকারের কোনো ক্ষতি হবে না? আরে ক্ষতি কখন হয় না? যখন দায় দায়িত্ব দোষ এটা অন্য কারোর ঘাড়ে ঠেলে দেওয়া যায়, তখনই তো কোনো রকম চিন্তা থাকে না, দুশ্চিন্তা থাকে না। তো এই ক্ষেত্রে সরকার তো জানে দোষ বলুন বা দায় সেটা দুজনের ঘাড়ে যাবে, এক ওপরওয়ালা আর দুই ডিভিসি। যত দোষ নন্দ ঘোষের মতো কেন্দ্রের ডিভিসি নন্দ ঘোষের ভূমিকায় রয়েছে আপাতত। তাই জলের স্রোত যতই বাড়ুক সরকারের কোনো চাপ নেই। আরামবাগ, খানাকুল মানে মুন্ডেশ্বরী লাগোয়া যে জায়গাগুলো, সেগুলো ওই ডিভিসির জল ছাড়ার যোগ রয়েছে, তাই ওখানে প্রশাসন বেশি নিশ্চিন্ত। কিছু হলেই বলবেন ওই তো ওই ডিভিসি জল ছেড়েছে, তাই দায় আমাদের নেই, দোষ আমাদের না, ওগুলো কেন্দ্রীয় সরকারের। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানও নেই, ডিভিসিও নেই, এখানে কি হবে? কেন? এখানে আছেন না ওপরওয়ালা, একমাত্র দোষী তিনি। এমনভাবে চারপাশটা করে ফেলেছেন, এমন নদী টদি দিয়ে চারপাশে জায়গাটা ঘেরা, আর এমনভাবে নদী খাত উঁচু হয়ে গেছে, সবই তার দোষ। তাই জন্য ঘাটাল ভাসছে ফি বছর, শিলাবতীর জলে ঘাটাল ভাসছে, একইভাবে কংসাবতীর জলে পাঁশকুড়া ভাসছে। কংসাবতীতেও কিন্তু ডিভিসির যোগ নেই, মানে যোগ থাকলে ক্ষতিটা মাইনাস করা যেত, কিন্তু প্লাস মাইনাসের অঙ্কটা সেটা কি মিলছে? সরকার বারবার বলে যাচ্ছে যে ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। বন্যার গভীর জলে ডুব যদি দেন, দিতে হয়তো, এত যখন শুনছি তাহলে তো অন্য তথ্য ভেসে উঠছে। গত বছর সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবার এত বৃষ্টির মধ্যেও তো এখন পর্যন্ত সর্বোচ্চ 70,000 কিউসেক হারে ডিভিসি জল ছেড়েছে, তাও সেটা জুনে, এখন জুলাই। এখন সর্বোচ্চ 57,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মানে বুঝতেই পারছেন জল ছাড়ার পরিমাণ অনেক কম, যা ছাড়া হচ্ছে সেটাও অনেক নিয়ন্ত্রিত। তাতেও তো ত্রাহি মধুসূদন অবস্থা। কেন? কারণ আসল সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা বরাবরই অবহেলিত। বাঙালির অস্মিতা রক্ষায় সবাই আপাতত বুদ্ধি খাটাতে ব্যস্ত তো, কিন্তু তার সিকিভাগও যদি এই জলের সমস্যা মেটানোর জন্য ব্যবহার করা হতো, তাহলে হয়তো এই ভোটারদের একটু ভালো হতো, একটু সুরাহা হতো দুর্ভোগে। দেখুন, বৃষ্টি বাড়লে ডিভিসি যে জল ছাড়বেই ছাড়বে, এটা স্বতঃসিদ্ধ, সবাই জানেন। এটাই জানেন যে যদি ডিভিসি জল না ছাড়ে তাহলে ডিভিসির বাঁধ ভেঙে যাবে, এতে তো আরও বড় বিপদ। সুতরাং বর্ষায় বৃষ্টি হবেই, সেখানে ডিভিসিকে জল ছাড়তেই হবে। এবার তার দায়কার উপরওয়ালা। এবার উপরওয়ালা যদি কোনোভাবে যে ভেবে নেন যে না ঠিক আছে এদের এত দায় চাপাচ্ছে, বৃষ্টি বন্ধ, তাহলে তো প্রকৃতির বিপদ। কিন্তু এগুলোর থেকে বাঁচতে কোনো ব্লুপ্রিন্ট, কোনো ভাবনা চিন্তা আগাম পরিকল্পনা সেসব কি আছে? তবে আরেকটা কথাও ঠিক, পরিকল্পনা হলেই তো হলো না, টাকাও তো চাই। টাকা আর পরিকল্পনা দুই আছে ঘাটালে, দুই আছে কলকাতাতেও, কিন্তু দু জায়গাতেই চাঁদের পাহাড়। আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটা বাঙালি অস্মিতার আঁচ মিলেছে, জানেন তো। বিজন ভট্টাচার্য একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, দেওয়ালে পিঠ না ঠেকলে আমরা প্রতিবাদে নামি না। ওনার জন্মদিনে কথাটা স্মরণ করেছেন ডেবরার বাসিন্দারা। কাঁকড়া গ্রামে খারাপ রাস্তার কারণে পঞ্চায়েত সদস্যকে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও 8 ঘন্টা। দেখুন, আইন হাতে তোলাটা অবশ্যই বেআইনি, কিন্তু এক্ষেত্রে বেআইনি কাজের কারণে পুলিশ ঝাঁপিয়ে পড়বে না, কারণ পঞ্চায়েত সদস্য বিজেপির ছিলেন। এটা বিজেপিরই অভিযোগ। তবে আইন কিন্তু পথেই আছে। আজ আদালতও রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে।
হাইকোর্ট কলকাতার রাস্তার পাশাপাশি জেলার রাস্তা নিয়েও সতর্ক করেছে প্রশাসনকে। সরাসরি বলে দিয়েছে রাস্তার অবস্থা ঠিক না হলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেবে, মানে সরাসরি হুঁশিয়ারি। বৃষ্টি নামতেই কলকাতার রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। গলি থেকে রাজপথ সব জায়গায় একই ছবি, বড় বড় গর্ত, খানাখন্দে ভরা। পিচের প্রলেপ উঠে মহানগরের রাস্তা যেন এখন মরণ ফাঁক। এটা তারাতলা রোড। তারাতলা ও বজবজের সংযোগকারী রাস্তায় নেই নিকাশি ব্যবস্থা, নেই ফুটপাত। বর্ষার বৃষ্টিতে পিচ উঠে গিয়েছে, গোটা রাস্তা ছোট বড় গর্তে ভরা। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। কি করব, বাধ্য হয়ে যেতে হচ্ছে। দেখছেন না কিরকম খান্নাখন্দ অবস্থা, জল জমে একাকার হয়ে রয়েছে। বর্ষা থেকে আসছে এই অবস্থা, আরো দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। শুধু তারাতলাই নয়, চোকা, বেহালা, ডায়মন্ড হারবার রোড, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মুকুন্দপুর, আনন্দপুর, চৌবাঘা, গরফা, তিলজলা, বিটি রোডের বিস্তীর্ণ অংশের বেহাল দশা। কলকাতা পুরসভার অর্থ বিভাগের আধিকারিক সূত্রে খবর, কলকাতার মেয়র মেরামতের নির্দেশ দিলেও শহর জুড়ে রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ কলকাতা পুরসভার ভাঁড়ারে নেই। প্রশ্ন উঠছে, কেন নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে, যদিও মেয়রের দাবি রাস্তার অবস্থা খুব খারাপ না, আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেই কে সেই হয়ে যাবে। খারাপ রাস্তা নিয়ে ফিরাদ হাকিম বললেন, কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে, যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম। আর কলকাতার রাস্তার তলায় এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না। এঁটেল মাটির সঙ্গে পিচের রাস্তা ভেঙে যাওয়ার কোনো সম্পর্ক নেই। খারাপ রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য সম্প্রতি কলকাতা পুলিশ মেয়রকে চিঠি দিয়েছে। চিঠি পেয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভা। রাস্তাই তো একমাত্র রাস্তা, সে কবে ঠিক করে দিয়েছিল বলুন তো রাজনীতি। এবার রাস্তা খারাপ হলে তৃণমূল ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদটা কোথায় করবে? রাস্তার দিকেই যদি তাকিয়ে দেখা না যায় তাহলে রাস্তাই বা রাস্তা দেখাবে কি করে বলুন তো? রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শোটা কোথায় করবেন? কি ভয়ঙ্কর সমস্যা। 2026-এর বিধানসভা ভোটের প্রচার, সেটাই বা কোথায় হবে? মানে নেতাদের স্বার্থের কথা মাথায় রেখেই তো রাস্তাগুলো সারানো উচিত। আমাদের কথা, মানে সাধারণ মানুষের কথাগুলো ছেড়ে দিন, আমাদের তো শ্মশানে যাওয়ার রাস্তাটাও ঠিক নেই। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটা মনে পড়ে যাচ্ছে, জানেন তো, দোলা এ দোলা, হঠাৎ পা পিছলিয়ে দোলা পড়ে যায় যদি। সেই রকম যদি কোনোভাবে শেষ যাত্রায় যিনি যাত্রা করেছেন, যারা তাকে অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন, তাদের পা পিছলে যায়, তখন একটা কথাই বলতে হয়, মোড়েও শান্তি নেই। দেখুন, শুধু অন্ত্যেষ্টি নয়, আন্তর্জাতিক রাজনীতিও তো রাস্তা ছাড়া অচল। গোটা বিশ্বকে নিজের অর্থনৈতিক গোলাম বানাতে চীনের কৌশল কি ছিল? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, মানে পণ্য পরিবহনের রাস্তা। তাতে নিজেকে বিকিয়েছে কে? পাকিস্তান। আর কে ফাঁদে পা দেয়নি? ভারত। সেই চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস আজ যে ছবিটা ছেপেছে তাতেও তো রাস্তার ছবি। ভারত আর চীনের সম্পর্কের পথ চলাকে সেক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে। আকাশে ঝলমলে সূর্য বুঝিয়ে দিচ্ছে যে সম্পর্কের কালো মেঘ এখন আর নেই। তার মানে মসৃণ সম্পর্কের প্রতিশ্রুতি দিতেও হিমালয়ের ওপারের প্রতিবেশী এই রাস্তারই উদাহরণ দিচ্ছে। কি গুরুত্বপূর্ণ বলছিলেন রাস্তা। সেই রাস্তার শুরুতে দেখুন, একটা হাতি আর একটা পান্ডা দাঁড়িয়ে আছে। পান্ডার পরনে মাও স্যুট, মানে চীনের কমিউনিস্ট পার্টির পুরনো ইউনিফর্ম। এখন কমিউনিস্টরা পশ্চিমী কাটিংয়ের স্যুট টুট পরে, তখন ওই পুরনো ইউনিফর্মটা পরতেন। আর হাতির পরনে ঢোলা পাজামা পাঞ্জাবি আর তার ওপর নেহেরু জ্যাকেট। এই ঢোলা পাজামা পাঞ্জাবি একসময় গান্ধীদের ট্রেডমার্ক স্টাইল ছিল, রাজীব গান্ধী শুরু করেছিলেন। ইদানিং রাহুল গান্ধী অবশ্য শার্ট বা টি শার্টের নিচে প্যান্ট বা জিন্স টিন্স পরেন আর কি। মোটের ওপর গ্লোবাল টাইমস যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো নতুন নয়, পুরনো সমঝোতার ভিত্তিতেই নতুন সম্পর্ক এগোচ্ছেও। চীনের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ শুরু হয়েছে, মানস সরোবর যাত্রা শুরু হয়েছে,
গালওয়ান সংঘাতের পর এই প্রথমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনে গেছেন। সেখানে গিয়ে মানে কতগুলো কাজ করেছেন তিনি। বেজিংয়ে ভারতীয় দূতাবাসে গাছের চারা পুঁতে এসছেন, এবং তার থেকেও বড় কথা শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছে। তারপর যথারীতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ওই বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে সন্ত্রাস নিয়ে তোপ দেখেছেন। এবার ভাবতেই পারেন যে এই সম্মেলনগুলো এখন নিছক আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ, শি জিনপিংয়ের সঙ্গে জয়শঙ্করের এই সাক্ষাৎ কিন্তু পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। কারণ জিনপিং রাশিয়ার বিদেশমন্ত্রী আর ভারতের বিদেশমন্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে দেখাই করেননি বলে শোনা যাচ্ছে। পাকিস্তানকে অবিশ্বাস করার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে চীনের, কারণ অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ওই ট্রাম্পের সঙ্গে গিয়ে নৈশভোজনে বসে গেছিলেন। এবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার চীনে গেছেন, গিয়ে ঠান্ডা ব্যবহার পাচ্ছেন। আর ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সমাদর পাচ্ছেন। তবে পাকিস্তান কিন্তু এই সমস্ত নিয়ে ভারতের সঙ্গে কম্পিটিশন করাটাই ছেড়ে দিয়েছে, কারণ তারা বুঝে গেছে তারা এখন দয়া দাক্ষিণে বেঁচে রয়েছে। আর বেগার্স ক্যানট বি চুজার্স, তাদের আর কোনো ওই বাছাবাছির জায়গা নেই, তারা যা পাবে তাই নেবে। আর ভারত, তারা চীনের সাথে বোঝাপড়া করে তুল্যমূল্য আলোচনার মাধ্যমে নিজেদের বিষয়টা বুঝে নিচ্ছে। দেখুন, প্রোটোকল অনুযায়ী জিনপিংয়ের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করতে পারেন, কিন্তু তিনি যখন এস জয়শঙ্করের সাথে দেখা করেন, কথা বলেন, তখন বুঝতে হবে যে সম্পর্কটা একটা বড় কোনো মোড়ে এসে দাঁড়িয়েছে, কোনো বড় পদক্ষেপ হতে চলেছে। আর তাতে আবার আমেরিকায় বসে প্রেসিডেন্ট ট্রাম্প না চঞ্চল হয়ে পড়ে, অর্থ কারণ আছে। কারণ তিনি ধরেই নিয়েছিলেন ভারত আর চীনের মধ্যে শত্রুতাটা একদম পার্মানেন্ট, ওটা মেটার নয়। আর সেটা বুঝে তিনি ব্যবসায় চাপ দেওয়ার কৌশল সাজাচ্ছিলেন। সোজা বাংলায় ভারতকে চাপে ফেলবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু এখন ভারত আর চীন শত্রুতা মিটিয়ে ফেললে বা সমঝোতায় যদি চলে আসে, তাহলে তো আমেরিকার সমূহ ক্ষতি। তাই ট্রাম্প তড়িঘড়ি ঘোষণা করে দিয়েছেন যে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে গেছে, এরপর ভারতের সঙ্গেও বাণিজ্য চুক্তি হয়ে যাবে। মানে অবস্থা এমন, এতদিন শর্ত চাপাচ্ছিলেন, এখন না যাবতীয় শর্ত মকুব করে দিয়ে তিনি চুক্তিটা আগে ভাগে যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তার জন্য চাপ দেন। মানে বুঝতে পারছেন, দিয়েছিলেন তিনি, গিলছেনও তিনি। Another one coming up, maybe with India. I don't know. We're in negotiation. We're very close to a deal with India where they open it up. Indonesia yesterday was, it wasn't an open country, now it is. এতগুলো কথা বললেন, কিন্তু একবারও কিন্তু ট্রাম্প ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ থামানোর কথাটা তুললেন না। বড় ব্যাপার কিন্তু এটা। মানে পরের ব্যাপার বলবেন, পরের বার বলবেন কিনা সেটা জানি না, কিন্তু এবার যে বলেননি সে তো দেখলাম। আসলে কি মনে হচ্ছে জানেন তো, দেখছিলাম মুখটা, মনে হচ্ছে তার মনটা ভেঙে গেছে। যাওয়ারই কথা, সিরিয়ার দামাস্কাসে হামলা করে দিয়েছে ইসরায়েল। কত বড় মুখ করে বলেছিলেন, সব জায়গায় ইসরায়েলকে সামলে দিয়েছেন তিনি, কিছুই হলো না। দামাস্কাসের সেনা সদরে হামলা পর্যন্ত তবু ঠিক ছিল, কিন্তু তা বলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে হামলা, কোনো মানে হয়? এই আহমেদ আল সারা, এই প্রেসিডেন্ট সিরিয়ার, তাকে তো আমেরিকায় ওই প্রাসাদে বসিয়েছে। ছিল আল কায়দা জঙ্গি, ধরা পড়ে আমেরিকার জেলে বন্দি ছিল, তাকে মুক্তি দিয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিয়েছিল আমেরিকা। আমেরিকার মদতে যুদ্ধে জিতে দামাস্কাসের প্রাসাদে পৌঁছে গেছিল। এবার ট্রাম্প এই শুধু মানে দেখুন, তাকে শুধু যে স্বীকৃতি দিয়েছেন তা না, সৌদি আরবে গিয়ে ওই তাদের বসানো পুতুল জঙ্গি নেতার সঙ্গে হাতও মিলিয়ে এসছেন, ছবি টবি শেয়ার করেছেন। এবার এই গল্পটা কলকাতায় বসে আমরা জানি, আর তেল আবিবে বসে নেতানিয়াহু জানেন না তা তো নয়। তিনি জেনে বুঝেই সিরিয়ায় হামলা করেছেন, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ইসরায়েলের স্বার্থহানি যারা করবে তাদের ওপরেই ইসরায়েল হামলা করবে। সে আমেরিকার বন্ধু হলেও ইসরায়েল যে রেয়াত করবে না, এই হামলা তো সেটাই বুঝিয়ে দিচ্ছে। এরপর ট্রাম্পের আর মন খারাপ না হয়ে যায় বলুন তো?
প্রথম বিশ্বযুদ্ধের পর দামাস্কাসের ওপর এমন নির্মম হামলা কেউ চালায়নি। ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র নামিয়ে রাখেনি। সিরিয়ার সেনার সদর দপ্তর উড়িয়ে দিয়ে তারই বার্তা দিল ইসরায়েল। সিরিয়ার ওপর কেন আগ্রাসী ইসরায়েল? আরবের প্রাচীন জাতি দ্রুজদের রক্ষা করতেই হামলা চালিয়েছে ইসরায়েল। দ্রুজরা আব্রাহামিক ধর্মের উপাসক। তারা জায়নবাদ, ক্রিশ্চিয়ানিটি ও ইসলাম তিনটি ধর্মেরই সারসত্ব মেনে চলে। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনে শান্তিতেই ছিলেন দ্রুজরা। পালাবদলের পর আহমেদ আল সারার শাসন শুরু হতেই দ্রুজদের ওপর হামলা শুরু হয়েছে। ইয়েজেদিদের ওপর যেভাবে আইসিস অত্যাচার চালিয়েছিল, তেমনি 10 লক্ষ দ্রুজকে কচুকাটা করতে দ্রুজদের সোয়ায়দা প্রদেশে পৌঁছেছিল কট্টর মুসলিমদের বাহিনী। দ্রুজরাও জীবন রক্ষার তাগিদে মরিয়া লড়াই শুরু করে। আহমেদ আল সারার ধান্দা ছিল সে দামাস্কাসে বসে বিধর্মীদের গণহত্যার দৃশ্য উপভোগ করবে, কিন্তু তেল আবিবে বসে দ্রুজদের হাহাকার শুনতে রাজি ছিলেন না বেঞ্জামিন নেতানিয়াহু। সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান হাইটসেও দ্রুজ জনজাতি থাকে, আর দ্রুজদের গণহত্যা দিয়ে রক্তের হোলি শুরু হলে তা শেষ হবে ইহুদিদের ওপর আক্রমণে। একথা বিলক্ষণ জানেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাই দামাস্কাসে আহমেদ আল সারার প্রাসাদেই হামলা করে দেয় ইসরায়েল। তার সঙ্গে দামাস্কাসে সিরিয়ার সেনা সদরে ইসরায়েলের মিসাইল হামলা হয়। ইসরায়েলের হামলা শুরু হতেই সিরিয়ার অতি বীরপুরুষ প্রেসিডেন্ট আহমেদ আল সারা সুর করে শান্তির বার্তা দিয়েছে। সোয়ায়দা থেকে সিরিয়ার ফৌজ সরে এসেছে, শান্তি চুক্তি হয়েছে। মোটের ওপর সোয়ায়দা স্বায়ত্তশাসিত হতে চলেছে। আল সারা বলেছে তারা যুদ্ধে ভয় পায় না, কিন্তু যুদ্ধ চায় না। আর ইসরায়েল বার্তা দিয়েছে তারা যুদ্ধে অক্লান্ত। গাজা, লেবানন, ইরানের পর সিরিয়ায় হামলা চালাতেও তারা দ্বিধা করে না, এবং লেজে যারা পা দেবে তাদেরই ছোবল মারতে তৈরি ইসরায়েল। দেখুন, ইসরায়েল সিরিয়ায় হামলা করার পর ট্রাম্প কিন্তু আর মুখ লোকানোর জায়গা পাচ্ছেন না। যিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি করেন, তিনি কিনা তার বন্ধু ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছেন না। হোয়াইট হাউস মিনমিন করে বার্তা দিয়েছে যে আসলে ইসরায়েল আর সিরিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এমন ভুল বোঝাবুঝি যাতে সিরিয়ার সেনা সদরই উড়ে গেছে, প্রেসিডেন্টের প্রাসাদে বোমা পড়েছে। আসলে কি জানেন, আমেরিকা ইসরায়েলকে চালায় না, ইসরায়েলই আমেরিকাকে চালায়। আমেরিকার অর্থনীতির রাজ ধরে রেখেছে ওই ইহুদিরা। ইসরায়েল কারোর ওপর হামলা করলে আমেরিকার ক্ষমতাই নেই যে ইসরায়েলকে বাধা দেবে, কিন্তু ইসরায়েল বেকায়দায় পড়ে গেলে আমেরিকা যুদ্ধে জড়াতে বাধ্য। সেটা ইরানের ক্ষেত্রে দেখা গেছে, পাকিস্তানের ক্ষেত্রেও কি সেটা দেখা যাবে? কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তো বলেছেন যে ইরানের পর আর যদি কেউ বিপদ থাকে সেটাই পাকিস্তান। মানে পাকিস্তান ইসরায়েলের হিট লিস্টে রয়েছে। দামাস্কাসের দৃশ্যটা সেক্ষেত্রে কোথায় দেখবো বলুন তো? রাওয়ালপিন্ডিতে নাকি ইসলামাবাদে?